বাংলাদেশে আনুষ্ঠানিকভাবে 40 মেগাওয়াট বিদ্যুৎ সরবরাহ শুরু করল নেপাল। যুগান্তকারী পদক্ষেপ বলছেন বিশেষজ্ঞরা। বাড়ছে শিক্ষিত বেকার, দেখা মিলছে না সোনার হরিণের। কর্মসংস্থান সৃষ্টিতে নেই কোনো সরকারি উদ্যোগ, ঋণ সহজ করার পরামর্শ। ডেঙ্গুতে মৃতের সংখ্যা 400 ছুঁই। নতুন করে 3 জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি 474 জন। ময়মনসিংহেও বাড়ছে ডেঙ্গুর প্রকোপ। এবং আমনের ভরা মৌসুমেও কুষ্টিয়ার মোকামে বাড়ছে চালের দাম, যার প্রভাব খুচরা বাজারে। বাজার মনিটরিং বাড়ানোর তাগিদ ভোক্তাদের। আসসালামু আলাইকুম। আমন্ত্রণ মোহনা সংবাদে এতক্ষণ শুনছিলেন শিরোনাম, সঙ্গে আছি মোহাম্মদ ওয়ালিউল্লাহ। এবার বিস্তারিত। বাংলাদেশে আনুষ্ঠানিকভাবে বিদ্যুৎ সরবরাহ শুরু করল নেপাল। এর মাধ্যমে ভারতের পর তৃতীয় কোনো দেশে প্রথমবারের মতো বিদ্যুৎ রপ্তানি করল হিমালয়ের দেশটি। শুক্রবার নেপালের রাজধানী কাঠমান্ডুতে ভার্চুয়াল অনুষ্ঠানের পর বিদ্যুৎ রপ্তানি শুরু হয়। সব মিলিয়ে বাংলাদেশে 40 মেগাওয়াট বিদ্যুৎ পাঠাবে তারা। এদিকে বিষয়টিকে যুগান্তকারী পদক্ষেপ বলছেন বিদ্যুৎ ও জ্বালানি বিশেষজ্ঞ মোল্লা এম আজাদ হোসেন। আরও জানাচ্ছেন মাহবুব হাসান রিপন। অক্টোবরের শুরুতে নেপাল থেকে বিদ্যুৎ রপ্তানি ত্রিপক্ষীয় চুক্তি করে বাংলাদেশ। চুক্তি অনুযায়ী শুক্রবার নেপালের রাজধানী কাঠমান্ডুতে ভার্চুয়াল অনুষ্ঠানের পর আনুষ্ঠানিকভাবে তৃতীয় দেশ হিসেবে বাংলাদেশে শুরু হয় বিদ্যুৎ রপ্তানি। চুক্তি অনুযায়ী নেপাল থেকে প্রতি ইউনিট বিদ্যুৎ বাংলাদেশ কিনবে 8.17 রুপিতে, যার মধ্যে ভারতের সঞ্চালন লাইনের খরচও থাকবে। জানা গেছে দেশটি বাংলাদেশে বিদ্যুৎ পাঠাবে তাদের দুটি কেন্দ্র থেকে। এর মধ্যে 25 মেগাওয়াট ত্রিশুলি আর 22 মেগাওয়াট বিদ্যুৎ আসবে চিমলি হাইড্রো পাওয়ার প্রজেক্ট থেকে। বিষয়টি বাংলাদেশের জন্য যুগান্তকারী পদক্ষেপ বলছেন এই জ্বালানি বিশেষজ্ঞ। নেপাল থেকে 40 মেগাওয়াট বিদ্যুৎ আমদানি শুরু করেছে আজ থেকে। এটা আর একটা যুগান্তকারী পদক্ষেপ বাংলাদেশের জন্য। তার কারণ এর আগে এখন পর্যন্ত ভারতের 2টি পয়েন্ট থেকে ত্রিপুরা এবং ভেড়ামারা পয়েন্ট দিয়ে 1160 মেগাওয়াট বিদ্যুৎ আমদানি হচ্ছে, এবং এই ছাড়াও চাঁপাইনবাবগঞ্জ পয়েন্ট দিয়ে আদানির বিদ্যুৎ কেন্দ্র থেকে 1400 মেগাওয়াট বিদ্যুৎ আমদানি করছে বাংলাদেশ। কিন্তু নেপাল থেকে বিদ্যুৎ আমদানি আজকে যে সূচনা হলো, এটা সত্যি সত্যি একটি যুগান্তকারী পদক্ষেপ। বাংলাদেশের আঞ্চলিক বিদ্যুৎ বাণিজ্য বাড়ানোর জন্যে পর্যায়ক্রমে নেপাল থেকে বিদ্যুৎ সরবরাহ আরও বাড়বে এবং ভুটানকেও এর সাথে যুক্ত করা যাবে, এটাই প্রত্যাশা করছি। চীনের বার্তা সংস্থা সিনহুয়াকে নেপাল বিদ্যুৎ কর্তৃপক্ষের মুখপাত্র চন্দন কুমার ঘোষ জানান, নেপাল 2025 সাল থেকে 2029 সাল পর্যন্ত প্রতি বছরের 15 জুন থেকে 15 নভেম্বর পর্যন্ত বিদ্যুৎ সরবরাহ করবে। অর্থাৎ বছরের একটি নির্দিষ্ট সময় পর্যন্ত ঢাকায় আসবে নেপালের বিদ্যুৎ। মাহবুব হাসান রিপন, মোহনা সংবাদ। বিশ্ববিদ্যালয়ের ডিগ্রিধারীর সংখ্যা বাড়লেও সেই অনুপাতে বাড়েনি সরকারি চাকরির সুযোগ। কর্মসংস্থান সৃষ্টিতে উদ্যোক্তা তৈরির জন্যও নেই বিশেষ কোনো উদ্যোগ। শিক্ষার্থীদের দাবি এ কারণেই প্রতিবছর লাফিয়ে বাড়ছে শিক্ষিত বেকারের সংখ্যা। এমন বাস্তবতায় ঋণ সহজীকরণের পাশাপাশি আন্তর্জাতিক শ্রম বাজারে অবস্থান তৈরির পরামর্শ বিশেষজ্ঞদের। এমআর আসাদের প্রতিবেদন। সরকারি চাকরি যেন সোনার হরিণ, আর এজন্য দরকার পাবলিক বিশ্ববিদ্যালয়ের ডিগ্রি। সবার ধারণা সামাজিক প্রতিষ্ঠা আর নিরাপত্তা নিশ্চিতে সরকারি চাকরির কোনো বিকল্প নেই। কিন্তু জীবনের সবচেয়ে মূল্যবান সময় আর অর্থ ব্যয়ের পর কতজনের ভাগ্যে জোটে এ সোনার হরিণ? তার জব সিকিউরিটি, তার ফিউচারের সিকিউরিটি, লাইফ সিকিউরিটি যদি নিশ্চিতভাবে সকলভাবে থাকতো, তাহলে আমার মনে হয় এই জায়গাটায় আরেকটু আমরা যে তরুণরা বিভিন্ন দিকে ছড়িয়ে যেতে, শুধু সরকারি চাকরি না, সবাই চাকরির দিকে যোগ, আবার সরকারি চাকরির দিকে বিশেষ করে। এটা যদি ব্যক্তিগত পর্যায়ে যে এরকম চিন্তা ভাবনাটা এরকম হতো যে আমার চাকরি না হলে সমস্যা নাই, আমি উদ্যোক্তা হব, এই কোনো ব্যবসা করব। সরকারি চাকরির কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছাতে না পারলেও অন্তত পক্ষে সমাজে মাথা উঁচু করে বাঁচার সুযোগ পাওয়াও সহজ নয়। দেশসেরা বিশ্ববিদ্যালয়ের সনদ হাতে নিয়েও বছরের পর বছর কেন থাকতে হয় বেকার? নতুন কিছু তৈরি করার যে ফাংশনটা, এই ফাংশনটা এই স্বপ্নটা আমাদের শিক্ষার্থীদেরকে আমাদের প্রতিষ্ঠানগুলো দেখাতে পারছে না। যেখানে বিশ্ববিদ্যালয়ের প্রয়োজন নাই
তেমন জায়গাতে বিশ্ববিদ্যালয় খুললে দেখবেন শুধু শিক্ষিত বেকার, প্রচুর পরিমাণে শিক্ষিত বেকার, কিন্তু সেই বেকারগুলো দেখবেন ততটা দক্ষ না। শিক্ষিত জনগোষ্ঠীকে উদ্যোক্তায় পরিণত করতে সহজ শর্তে ঋণসহ প্রয়োজনীয় নীতিগত সহায়তার দাবি মেধাবীদের। পড়াশোনা শেষে যদি উদ্যোক্তা হওয়ার ইচ্ছা থাকে, বিভিন্ন ব্যাংক থেকে যদি ঋণ পায় বা এরকম কোনো একটা আর্থিক সুবিধা পায়, তখন সে যেতে পারবে। ভর্তি ইয়ারের ক্ষেত্রে এমন কিছু সাবজেক্ট বা এমন কিছু যুক্ত করা উচিত যেটা পরবর্তীতে প্রাইভেট সেক্টরে যাওয়ার জন্য উপযোগী। উন্নয়ন সহযোগী দেশগুলোর শ্রমবাজারের চাহিদা আমলে নিয়ে শিক্ষাক্রম ঢেলে সাজানোর পরামর্শ দিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের এ শিক্ষক। উচ্চ শিক্ষার পাশাপাশি দেশের ডিমান্ড অনুযায়ী কি ধরনের গ্রাজুয়েট তৈরি করা দরকার, সেই অনুযায়ী বিশ্ববিদ্যালয় তৈরি করা দরকার। একইভাবে কোন দেশের সাথে আমার শ্রমবাজার রয়েছে, সেই দক্ষতা অনুযায়ী কিন্তু তাদেরকে দক্ষ শ্রমিক হিসাবে আমরা তুলতে পারি। সরকারি চাকরির গোলকধাঁধা থেকে বেরোতে প্রয়োজন দৃষ্টিভঙ্গির পরিবর্তন। পুঁথিগত বিদ্যার পাশাপাশি কর্মমুখী শিক্ষার বিস্তার হলে প্রতিযোগিতার বিশ্বে এগিয়ে যেতে পারে বাংলাদেশ। যে পেশায় যেতে চায় তার জন্য আসলে দক্ষতার যে ট্রেনিংটা, তার কিন্তু বিকল্প নাই, এবং সেটার জন্য লং টার্ম ট্রেনিং এর দরকার হয়। MR আসাদ, মোহনা সংবাদ, ঢাকা। ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও 3 জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি বছর ডেঙ্গুতে মারা গেছে 399 জন। এ সময় ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন আরও 474 জন। শুক্রবার স্বাস্থ্য অধিদপ্তরের এক সংবাদ বিজ্ঞপ্তিতে তথ্য জানানো হয়। এতে বলা হয়েছে, নতুন ভর্তিদের মধ্যে চট্টগ্রাম বিভাগে 61, ঢাকা বিভাগে 54, ঢাকা উত্তর সিটিতে 133 এবং দক্ষিণ সিটিতে 74 জন, খুলনা বিভাগে 56 জন, রাজশাহী বিভাগে 66, ময়মনসিংহ বিভাগে 20 জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। ময়মনসিংহ থেকে ডেঙ্গু পরিস্থিতির খবর জানবো। সেখানে রয়েছেন সহকর্মী রুবায়েত বাপ্পি, তিনি আমাদের সঙ্গে যোগ দিবেন। বাপ্পি, শুনতে পাচ্ছেন নিশ্চয়ই আমাকে? জানতে চাই যে আমরা জানতে পেরেছি ময়মনসিংহেও ডেঙ্গুর আক্রান্তের সংখ্যা দিন দিন বাড়ছে। এই সব বিষয়ে চিকিৎসকরা কি বলছেন, জনগণ কি বলছেন, আপনার সাথে কথা হয়েছে কিনা জানতে চাই। কিন্তু ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে কিন্তু প্রতিদিনই কিন্তু ডেঙ্গু রোগীর সংখ্যা বাড়ছে। তো আমরা হাসপাতাল সূত্রে যে বিষয়টি জানতে পেরেছি যে গত 24 ঘন্টায় কিন্তু ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নতুন 26 জন ডেঙ্গু রোগী ভর্তি হয়েছেন। তো আজ কিন্তু এই মেডিকেলে 41 জন ডেঙ্গু রোগী ভর্তি হয়ে চিকিৎসা নিচ্ছেন। এর মধ্যে 32 জন পুরুষ এবং 9 জন নারী রোগী রয়েছে। তো আমরা যে বিষয়টি জানতে পেরেছি যে হাসপাতাল কর্তৃপক্ষ যেটি বলছেন যে গতকাল কিন্তু শুক্রবার ছিল, তো তারা যেটি বলছেন যে এই বিগত যে দিন গেল সেই দিনের মধ্যে কিন্তু গতকাল বন্ধের দিন থাকা অবস্থাতে কিন্তু সবচেয়ে বেশি রোগী ভর্তি হয়েছেন। তো এই বিষয়টি নিয়ে কিন্তু হাসপাতাল কর্তৃপক্ষ, চিকিৎসকরাও কিন্তু কিছুটা উদ্বিগ্ন রয়েছেন, এবং আমরা রোগীদের স্বজনদের সাথে কথা বলেছি, তারাও কিন্তু অনেকটাই উদ্বিগ্ন রয়েছেন। তবে সকল উদ্বিগ্ন উৎকণ্ঠা কাটানোর জন্য চিকিৎসকরা কিন্তু বলছেন যে সবাইকে সতর্ক হওয়ার আর পাশাপাশি জ্বর হওয়ার সাথে সাথে কিন্তু চিকিৎসকের শরণাপন্ন হওয়ার কথা বলেছেন। এবং তারা যেটি বলেছেন যে এই যে ডেঙ্গুর যে প্রাদুর্ভাব যেভাবে বাড়ছে, এই প্রাদুর্ভাব যদি অব্যাহত থাকে যে তাহলে কিন্তু ভয়ঙ্কর একটা রূপ ধারণ করতে পারে। তো সব মিলে যদি বলা যায় যে এই নভেম্বর মাসে কিন্তু ময়মনসিংহ মেডিকেলে এখন পর্যন্ত কিন্তু 4 জন ডেঙ্গু রোগীর মৃত্যু হয়েছে, এবং গতকালকে যে একজন ছিল সেই একজন নিয়ে কিন্তু 4 জন ডেঙ্গু রোগীর মৃত্যু হয়েছে। তো ময়মনসিংহ মেডিকেলের পরিস্থিতি যদি বলি যে ডেঙ্গুর পরিস্থিতি কিন্তু ভয়াবহ রূপ নিচ্ছে। তো বলি এই ছিল আমার কাছে ময়মনসিংহ থেকে ডেঙ্গু নিয়ে সর্বশেষ। অলি। জি বাপি, ধন্যবাদ আমাদের সঙ্গে যোগ দেওয়ার জন্য। ময়মনসিংহ থেকে ডেঙ্গু পরিস্থিতির খবর বলছিলেন সহকর্মী রুবায়েত বাপ্পি। আমনের ভরা মৌসুমেও কুষ্টিয়ার খাজানগর মোকামে বাড়ছে চালের দাম, যার প্রভাব পড়ছে খুচরা বাজারেও। দাম বৃদ্ধির বিষয়ে মিলাররা ধানের সংকটের কথা বললেও খুচরা ব্যবসায়ীরা তাদেরকেই দোষছেন। এ অবস্থায় বাজার মনিটরিং জোরদার করার তাগিদ তাদের। মিলন খন্দকারের প্রতিবেদন, জানাচ্ছেন আফরিন পপি। দেশে সরু চালের প্রধান মোকাম কুষ্টিয়ার খাজানগরে দাম বাড়লে তার প্রভাব পড়ে সারা দেশের পাইকারি ও খুচরা বাজারে। গেল সপ্তাহে এই মোকামে সব ধরনের চালের দাম বেড়েছে 3 থেকে 4 টাকা, যার কোনো যৌক্তিক কারণ নেই।
বরাবরের মতো মিল মালিকদের দাবি, বেশি দামে ধান কেনার কারণে চালের দাম বৃদ্ধি পাচ্ছে। আমন ধান উঠলেও মিনিকেট ও বাসমতি চালের দাম আগামী বোরো মৌসুমের আগে কমবে না বলেও জানান তারা। মনিটরিং খুচরা বাজারে করতে হবে, এখানে ধানের বাজারে করতে হবে। চালে মিলালাদের কাছে কোনো সিন্ডিকেট নেই। ধানের বাজার বাইরে গেলে চালের বাজার বাড়াই বেচতে হবে, এটাই স্বাভাবিক। কারণ আমি কম দামে কিনে তো বেশি দামে বেচবো না, আর আমি বেশি দামে কিনে আনে তো কম দামে আপনি মার্কেটে দেবো না। সরকারি ব্যবস্থাপনায় আমদানি করা চাল যদি ভোক্তা পর্যায়ে পৌঁছানো যায় তাহলে দাম কমতে পারে বলে মতামত খুচরা ব্যবসায়ীদের। এই আমদানি চাউল যদি বাজারে না আসে আর না আসতে থাকে বা দ্রুতই আমদানি না হয়, তাহলে আমার মনে হয় আমাদের দেশে চাউলের দাম ক্রমেই বা আগামী সপ্তাহের মধ্যে আরো বাড়ার সম্ভাবনা রয়েছে। বিশেষ করে সিন্ডিকেটটা ভেঙে দিতে পারলে মনে হয় যে আসলে দামটা কমিয়ে আনা সম্ভব। আর ভোক্তাদের দাবি, মিল মালিকদের সিন্ডিকেট ভাঙা সহ বাজার মনিটরিং জোরদার করা হোক। কর্তৃপক্ষকে এই বাজার মনিটরিংটাকে বাড়াতে হবে এবং চালটা যেন মানুষের মানে নাগালের ভিতরে হয়, কেনার সামর্থ্যের ভিতরে হয়, সেই ব্যাপারে পদক্ষেপ নেওয়া দরকার। নিত্যদিনভাবেই চাউলের দাম বাড়তেই আসছে। দাম এত বেশি, কেজি প্রতি ৩-৪ টাকা করে বৃদ্ধি। আমাদের যে ইনকাম করি তাতে আমাদের তো চলা খুব কষ্ট। নিয়মিত বাজার তদারকি ও আমদানির মাধ্যমে চালের বাজার দর নিয়ন্ত্রণের দাবি ভোক্তাদের। আফরিন পপি, মোহনা সংবাদ। কুষ্টিয়ার খাজানগর মোকামে বেড়েই চলেছে চালের দাম। এ বিষয়ে জানাতে সরাসরি যোগ দিবেন সহকর্মী মিলন খন্দকার। মিলন, আপনি সেখানটায় রয়েছেন, জানতে চাই চালের দাম বাড়ছে, এই খবর আমরা জেনেছি, সরকারও দাম নির্ধারণ করে দিয়েছে, কিন্তু মিলার এবং যারা খুচরা পাইকারি ব্যবসায়ী আছেন তারা কি বলছে? জি, আপনি যেমনটা বলছিলেন, আসলে কুষ্টিয়ার চালের বাজারে, অস্থির চালের বাজারে কিন্তু কোনোভাবেই যেন কাটছে না স্বস্তির খবর। তো ভরা আমনের মৌসুমেও কিন্তু কুষ্টিয়ার চাউলের খুচরা বাজারে কিন্তু প্রতি কেজিতে চাল কিন্তু 3 থেকে 4 টাকা হারে কিন্তু বৃদ্ধি পেয়েছে। তো আমি এখন আছি কুষ্টিয়ার সব থেকে বড় যে বাজার, ভোক্তা এবং খুচরা ব্যবসায়ীরা যে কথাটি বলছে যে আসলে এই চাউলের উপর সরকার যে শুল্ক যে ছাড় দিয়েছে, তারপরেও কিন্তু প্রতি বস্তায় চাউল কিন্তু 150 থেকে 200 টাকা হারে বৃদ্ধি পাচ্ছে। তো আমি এই বিষয়ে একটু খুচরা ব্যবসায়ী আছে, আমি তার সাথে একটু কথা বলবো যে আসলে এই যে চাউলের দাম যে প্রতি সপ্তাহে কিন্তু বৃদ্ধি পাচ্ছে 200 থেকে 250 টাকা এরকম যে বৃদ্ধি পাচ্ছে বস্তা প্রতি, তো আসলে এটার কারণ কি, এটা আমাদেরকে একটু আপনি জানাবেন। আসলে কুষ্টিয়ায় তো চাউলের ব্যস্ত মুকাম, এখানে মিলাদা বলছে যে চাউলের দাম বাড়ার মূল কারণ হচ্ছে চাউলের ধানের দাম বেশি। অর্থাৎ ধানের দাম বেশি মানে গত 2 সপ্তাহে চালের দাম 3 থেকে 4 টাকা বৃদ্ধি পেয়েছে, কিন্তু এই চলতি সপ্তাহে বাজার এখনো স্থিতি আছে। তবে আমরা শুনেছি যে চাউলের উপরে সরকার শুল্ক একদম সম্পূর্ণ ফ্রি করেছে। সেই আকারে এখন চাউল হয়তো বা বর্ডার দিয়ে কিছু সীমিত আসলেও আমাদের কুষ্টিয়ার মিলগেট খাজানগরে এখনো চালের দাম কোন রকমই মিলেরা কমাচ্ছে না। আর না কমানোর কারণ হচ্ছে মিলে কোনো সরকারিভাবে জরুরি কোনো মনিটরিং নাই, সরকারি মনিটরিং নাই। তবে আমি মনে করি যদি সরকারি মনিটরিংটা মিলগেটে হয়, মানে বিশেষভাবে মিলগেটে শুরু হয়, তাহলে চালের দাম কুষ্টিয়াতে কমবে। আর সরকারি মনিটরিং যদি কোনো রকমই না হয়, তাহলে চালের দাম ওনারা কিছুতেই কমাতে চাচ্ছে না। এই মুহূর্তে সরকারি মনিটরিং। আপনাকে ধন্যবাদ। আমি একটু বলে রাখি, আসলে খুচরা ব্যবসায়ীরা কিন্তু বলছে যে চাউলের যে মিল আছে, আমি খাজানগরে যে চাউলের মিল মালিকদের সাথে কথা বলেছি, তারা আমাকে যেমনটা জানিয়েছে যে আসলে বর্ষা মৌসুমের কারণে যে আমন ধান নষ্ট হয়ে যাওয়ার কারণেই কিন্তু তারা বলছে যে ধান কিনতে পারছে না, এই কারণেই কিন্তু চাউলের দামটা বাজারে বৃদ্ধি হচ্ছে। তো এই ছিল আমার কাছে কুষ্টিয়া চাউলের বাজার থেকে সর্বশেষ সংবাদ। মিলন, ধন্যবাদ আমাদের সঙ্গে যোগ দেওয়ার জন্য। চালের বাজার দর বলছিলেন মিলন খন্দকার কুষ্টিয়া থেকে। অবরুদ্ধ গাজায় ইসরায়েলি হামলায় আরও 28 ফিলিস্তিনি নিহত হয়েছেন। এতে নিহতের মোট সংখ্যা দাঁড়ালো
প্রায় ৪৩,৭৫০ জনে। শুক্রবার এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে বার্তা সংস্থা আনাদুলু। প্রতিবেদনে বলা হয়েছে, গাজা উপত্যকা জুড়ে ধ্বংস হওয়া বাড়ির ধ্বংসস্তূপের নিচে এখনও 10,000-এরও বেশি লোক নিখোঁজ রয়েছেন। গত বছরের অক্টোবর থেকে চলা এই হামলায় আহত হয়েছেন লক্ষাধিক ফিলিস্তিনি। দর্শক, এ পর্যায়ে সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি সংবাদপত্রের পর্যালোচনা ভিত্তিক পত্রিকার চোখে দেশ অনুষ্ঠানে। অনুষ্ঠানে আজকের অতিথি মোহনা টেলিভিশনের সিনিয়র নিউজ এডিটর শিপন হালদার। জনাব শিপন হালদার, স্বাগতম আপনাকে। ধন্যবাদ। জি, আমরা শিরোনাম পড়ে এসে তারপর আপনার সাথে আলোচনা যাচ্ছি। আমরা দেখে নেব দেশের শীর্ষ দৈনিকগুলোর প্রধান প্রধান শিরোনাম। আমার হাতে রয়েছে প্রথমেই প্রথম আলো। তারা আজকে শিরোনাম করেছে, যথেচ্ছ অনিয়মের সুযোগ বন্ধ, তবে সংকট কাটেনি, সরকারের 100 দিন। অভ্যুত্থানের চেতনায় ভিন্ন এক সন্ধ্যা, জেগেছে বাংলাদেশ, প্রথম আলোর 26তম প্রতিষ্ঠাবার্ষিকী। ইত্তেফাক, ঢাকায় বৃদ্ধ চিকিৎসক খুন, কিশোর গ্যাংয়ের হাতে প্রাণ গেল কিশোরের। সরকারের অগ্রাধিকার সংস্কার, অর্থনীতি ও আইন শৃঙ্খলায়, দলগুলোর তাগিদ নির্বাচনে, ডক্টর ইউনূস সরকারের 100 দিন। সমকাল, সারছে অর্থনীতির ক্ষত, অস্বস্তি বাজারে, রাজনৈতিক দল সরকারের সম্পর্ক টকঝাল মিষ্টি। দিল্লি নির্ভরতা কমেছে, বেড়েছে ওয়াশিংটনে। 6 কমিশনে বেড়েছে গতি, আসছে নিত্য নতুন প্রস্তাব। রয়েছে বাংলাদেশ প্রতিদিন, শিরোনাম করেছে উচ্চ সুদে বিপর্যস্ত ব্যবসা, দুদকের জাল ছিঁড়ে 84 কর্মকর্তার চম্পট। ধারাবাহিক সংলাপে ইসি সংস্কার কমিশন। নির্বাচন ও সংস্কারের চাপ বাড়ছে, মানুষের সমর্থন ও বহির্বিশ্বের সহযোগিতার আশ্বাস। ইতিবাচক রাজনীতির বার্তা বিএনপির, টার্গেট ত্রয়োদশ সংসদ নির্বাচন, শিরোনাম ছিল যুগান্তরের। রয়েছে বণিক বার্তা, তারা শিরোনাম করেছে, পাচারকৃত অর্থ উদ্ধারে তৎপরতা শুরু হলেও সাফল্য অজানা। তিউনিসিয়ার বিপ্লবোত্তর ভুলগুলো এড়াতে পারেনি বাংলাদেশ। দ্য ডেইলি স্টার, $1.1 million লোন লাইকলি বাই ডিসেম্বর। সাইবার গ্যাংস ব্রেকিং ইনটু এনবিআর সার্ভার অ্যাট উইল। এই ছিল আজকের শিরোনাম। আমরা অনেকগুলো শিরোনাম আসলেও একটি শিরোনামকে নিয়ে আপনার সাথে প্রথমে কথা বলতে চাই। আপনি জানেন যে আজকে অন্তর্বর্তী সরকারের 100 দিন। আপনার কাছে আমি জানতে চাই, 100 দিনের যে সরকারের মানে সরকার কি করেছে, জনগণ সে প্রত্যাশা প্রাপ্তির সাথে মিল অমিল, আপনার কাছে সরাসরি চলে যেতে চাই। দেখেন, একটা হলো নজিরবিহীন গণ অভ্যুত্থান এবং সেই প্রেক্ষাপটে 15-16 বছরের একটা একদলীয় শাসনের পতন, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভারতে আশ্রয় এবং একটা 5 থেকে 8 পর্যন্ত এই যে 3 দিন, এই 3 দিন কিন্তু সে একটি অরাজক পরিস্থিতি তৈরি হয়েছিল। আমি বলবো যে ঘোর অমানিসার মধ্যে ডক্টর মোহাম্মদ ইউনূস বাংলাদেশে ত্রাতার ভূমিকায় আবির্ভূত হয়েছেন এবং দেশকে তিনি একটা সুশৃঙ্খল সমৃদ্ধ জাতি হিসেবে গড়ে তোলার সর্বোচ্চ চেষ্টা করছেন। এটি আমাদের জন্য একটি বড় ধরনের প্রাপ্তি। কেননা অন্তর্বর্তীকালীন সরকার সেই সময় যদি বাংলাদেশের হাল না ধরতেন, তাহলে বাংলাদেশ আজকে কোথায় গিয়ে দাঁড়াতো সেটা আমরা নিশ্চয়ই কল্পনা করতে পারছি। সেই জায়গা থেকে ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে অন্তর্বর্তী সরকার 8 তারিখে শপথ গ্রহণের পর 100 দিন অর্থাৎ 3 মাস গতকালকে পূর্ণ হয়েছে এবং প্রাপ্তি অপ্রাপ্তির হিসেব আমরা করব, এটাই স্বাভাবিক, কিন্তু এত সহজ নয়। একটি ভঙ্গুর জাতিকে, একটি ভঙ্গুর রাষ্ট্র কাঠামোকে যে সংস্কারের যে মহৎ উদ্যোগ, যে বড় চ্যালেঞ্জ অন্তর্বর্তী সরকার গ্রহণ করেছে, সেটি অল্প দিনে অর্থাৎ 100 দিনে পূরণ করা এটি কারো পক্ষে সম্ভব নয়। সুতরাং প্রথম কথাই অন্তর্বর্তী সরকারকে আমাদের যৌক্তিক সময় দিতে হবে এবং এই সংস্কার কাঠামোকে পুরোপুরিভাবে বাস্তবায়নের জন্য যে উদ্যোগগুলো নেওয়া হচ্ছে সেই উদ্যোগে আমাদের জনসমর্থন দিতে হবে, থাকতে হবে। এবং আপনি দেখবেন যে আইপিজি একটি কথা বলেছে, আপনি যে জনগণের প্রত্যাশা এবং প্রাপ্তির ব্যাপারটিতে আলোকপাত করছেন, সেখানে ইন্টারন্যাশনাল ক্রাইসিস গ্রুপ আইপিজি একটি প্রতিবেদন দিয়েছে। প্রতিবেদনে বলেছে যে মানুষের জনগণের আকাশ সমান অর্থাৎ আকাশচুম্বী প্রত্যাশা, সেই প্রত্যাশা বা চাওয়া পূরণে সরকারের যে করণীয় সেটি সবথেকে বিরাট চ্যালেঞ্জ। এই চ্যালেঞ্জ মোকাবেলায় আশা করছি আমরা অন্তর্বর্তী সরকার ব্যর্থ হবে না, কারণ জনসমর্থন রয়েছে, এটি সবথেকে বড় বিষয়। সুতরাং নির্বাচনের যে দাবি রাজনৈতিক দলগুলো করবেন, তারা রাজপথে থাকবেন, কারণ তারা জনসমর্থন বা জনগণের ভোটে নির্বাচিত একটি অবাধ সুষ্ঠু গ্রহণযোগ্য নির্বাচনের মাধ্যমে একটি
রাজনৈতিক সরকার চায়। সেই রাজনৈতিক সরকারে আসার আগে যে রাষ্ট্রের কাঠামো, আপনি দেখবেন যে রাজনৈতিকভাবে সংস্কার, অর্থনৈতিকভাবে সংস্কার, আপনি পুলিশ প্রশাসনিকভাবে যে সংস্কার, নির্বাচন কমিশন সংস্কার, আপনি ব্যাংকিং সেক্টরের সংস্কারের কথা বলছিলেন, আপনি এনবিআর এবং দুদকের সংস্কার। আমরা কিন্তু অনিয়ম দুর্নীতিমুক্ত একটি বাংলাদেশ চাই, একটি শান্তি সমৃদ্ধির বাংলাদেশ চাই। এই যে চাওয়া কিন্তু পাওয়ার মধ্যে কিন্তু অনেক ফারাক রয়েছে। সেই ফারাকটা আপনার কাছে আমার একটু প্রশ্ন আছে। আমরা দেখি যে সাধারণ জনগণ থেকে শুরু করে অনেক অনেক বিজ্ঞ সুশীল সমাজও বলে ফেলে যে প্রাপ্তি অপ্রাপ্তির জায়গায় তারা এখনো খুঁজে পাচ্ছে না কিছু। আসলে আপনি বলছিলেন যে এত অল্প সময়ে সম্ভব না, কিন্তু অনেকেই কেন বলে ফেলে, কেন বলতে চায়, এই জায়গাটা আসলে কি বলবেন? দেখেন, প্রথম কথা হচ্ছে আমরা যখন কিছু প্রত্যাশা করি সেটার জন্য সময় ক্ষেপণ করতে চাই না। আমরা কখনো কখনো বাস্তবতাকে অনুধাবন করতে চাই না। আমাদের বাস্তবতার নিরিখেই কিন্তু প্রত্যাশা এবং প্রাপ্তির হিসাব মিলাতে হবে। আমার ব্যক্তিগত পর্যবেক্ষণ, আমার মনে হয় এই বাস্তববাদী হওয়াটা খুবই জরুরি। কেননা একটা রাষ্ট্রর যে অচলাবস্থা, যে দুরবস্থা, সেইখান থেকে নতুন করে ঘুরে দাঁড়াতে গেলে দেখেন আর্থিক খাতকে কিন্তু সংস্কার করা হচ্ছে এবং একটি উল্লেখযোগ্য অগ্রগতি হয়েছে। আপনি যদি দেখেন আইন শৃঙ্খলা পরিস্থিতির একটি উল্লেখযোগ্য অগ্রগতি হয়েছে এবং পুলিশ প্রশাসন মাঠে নামতে ভয় পাচ্ছিল, সেই জায়গা থেকে তারা কিন্তু রাস্তায় নেমেছে, আইন শৃঙ্খলা রক্ষায় তারা ভূমিকা রাখছে। আপনি যদি বলেন হ্যাঁ ব্যর্থতা, সফলতা এবং ব্যর্থতা এটা কিন্তু থাকবেই, আপনি যদি বিশ্লেষণ করেন কথা হবে, সমালোচনা হবে, আলোচনা হবে এবং এই সরকার সমালোচনাগুলোকে গঠনমূলক সমালোচনা হিসেবে দেখবে এবং তাদের যে ভুল ত্রুটি সেটি তারাও বলছে যে আমাদের ধরিয়ে দিন, আমরা সেইভাবেই সে ভুলগুলোকে নিয়ে আমরা আরও গঠনমূলক কাজ করতে চাই। সেই জায়গা থেকে মানুষের বা আমাদের, আপনার আমার সবারই সমর্থন প্রয়োজন রয়েছে। আপনি দেখবেন যে নিত্য মূল্যের যে ঊর্ধ্বগতি, যে নাভিশ্বাস, এটি কিন্তু বৈশ্বিক মূল্যস্ফীতির একটা ফল এবং সেই জায়গা থেকে আপনাকে নিম্নবিত্ত মধ্যবিত্ত একটি নাভিশ্বাস পরিস্থিতি অস্বীকার করার কোনো উপায় নেই। কিন্তু বাজার ব্যবস্থাপনার এক ধরনের দুর্বলতা রয়েছে। আমরা অনেকেই বলছি যে সরকারের বাজার মনিটরিংয়ের এক ধরনের ব্যর্থতা রয়েছে। আমরা বলছি যে বিকল্প বাজার ব্যবস্থা তৈরির ক্ষেত্রে সরকারের যে উদ্যোগ দরকার ছিল সেটি পর্যাপ্ত নয়। সুতরাং আমরা যদি এক কথায় বলি যে বাজার ব্যবস্থাকে ঢেলে সাজানোর জন্য বা মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ বা নিত্য পণ্যের দাম নিয়ন্ত্রণে রাখতে সরকারকে সবথেকে বেশি গুরুত্ব দেওয়া দরকার। অনিয়ম বা দুর্নীতি রোধের যে কার্যক্রম সেটি আরও বেগবান করা দরকার এবং রাজনৈতিক দলগুলোর যে প্রত্যাশা, যে জন আকাঙ্ক্ষা, যে যত দ্রুত সম্ভব একটি ইনক্লুসিভ নির্বাচনের আয়োজন করা, সব দলকে নিয়ে সেই জায়গায় লেভেল প্লেয়িং ফিল্ড তৈরির ব্যবস্থা করা এবং আপনি দেখবেন যে রাজনৈতিক প্রেক্ষাপট পরিবর্তনের সাথে সাথে আমাদের চাওয়া পাওয়া কিন্তু পরিবর্তন হচ্ছে। সুতরাং আমরা যে উদ্দেশ্যে, অর্থাৎ ছাত্র জনতার গণ অভ্যুত্থানের যে মূল স্পিরিট, সেই স্পিরিটের সাথে সাংঘর্ষিক না হয়, সেই জায়গাগুলো থেকে যেন মূল লক্ষ্য থেকে বিচ্যুত না হই। আপনি দেখবেন যে অনেক ক্ষেত্রেই কিন্তু বিভ্রান্তি তৈরি হচ্ছে, অনেক ক্ষেত্রে ভুল তথ্য, ডিসইনফরমেশন দেয়া হচ্ছে। জনগণও কি একটু হতাশ কিনা? হতাশ হচ্ছে বা হচ্ছে না, সেটি ক্ষেত্রে আমি দুইটি কথা বলবো। প্রথম কথা হচ্ছে তথ্যের অবাধ প্রবাহ, গণমাধ্যমের ভূমিকা রয়েছে, সরকারেরও ভূমিকা রয়েছে গণমাধ্যমকে স্বাধীনতা দেওয়ার ক্ষেত্রে। সরকারের পক্ষ থেকেও কিন্তু তাদের কার্যক্রমগুলো নিয়মিতভাবে জনগণের সামনে তুলে ধরতে হবে। একটি পক্ষ আরেকটি পক্ষকে দমিয়ে রাখতে চাবে, এটি রাজনীতির ধরন, এটিই রাজনীতি। সুতরাং এই রাজনীতির সঙ্গে সচেতন থাকতে হবে। একটি পক্ষ এই সরকারের অগ্রগতি সাফল্যকে ব্যর্থতায় পর্যবেসিত করার অপচেষ্টা চালাবে এবং সরকারকে সেই অপচেষ্টা রুখে দিয়ে সামনের দিকে এগিয়ে যেতে হবে। এটাই আমাদেরও প্রত্যাশা, এটি আমাদের বাস্তবতা এবং এই অন্তর্বর্তী সরকার যে মূল লক্ষ্যে তারা এখন দেশ পরিচালনা করছে, একটি স্বাধীন সার্বভৌম অক্ষুণ্ণ রেখে জনগণের প্রত্যাশা পূরণে এবং যে সংস্কারের যে মূল মন্ত্র, সেই সংস্কারকে বেগবান করে সফলভাবে একটি নতুন বাংলাদেশ আমরা দেখতে চাই এবং একটি নির্বাচনের মাধ্যমে আমরা নির্বাচিত সরকারকেও দেখতে চাই, সুন্দর বাংলাদেশ চাই। আপনাকে অনেক ধন্যবাদ আমাদের সঙ্গে সময় দেওয়ার জন্য। যে দর্শক, আপনাদেরকেও ধন্যবাদ। এরই সাথে শেষ করছি মোহনা সংবাদ। যাবার আগে শিরোনামগুলো জানিয়ে দিব আরো একবার। বাংলাদেশে আনুষ্ঠানিকভাবে 40 মেগাওয়াট বিদ্যুৎ সরবরাহ শুরু করল নেপাল। যুগান্তকারী পদক্ষেপ বলছেন বিশেষজ্ঞরা। বাড়ছে শিক্ষিত বেকার, দেখা মিলছে না সোনার হরিণের। কর্মসংস্থান সৃষ্টিতে নেই কোনো সরকারি উদ্যোগ, ঋণ সহজ করার পরামর্শ।
ডেঙ্গুতে মৃতের সংখ্যা 400 ছুঁই। নতুন করে 3 জনের মৃত্যু। হাসপাতালে ভর্তি 474 জন। ময়মনসিংহেও বাড়ছে ডেঙ্গুর প্রকোপ। এবং আমনের ভরা মৌসুমেও কুষ্টিয়ার মোকামে বাড়ছে চালের দাম, যার প্রভাব খুচরা বাজারে। বাজার মনিটরিং বাড়ানোর তাগিদ ভোক্তাদের। সবাইকে আবারও শুভেচ্ছা। পরবর্তী সংবাদ দুপুর 1টায়। এর আগে সংবাদ এক নজরে দেখবেন দুপুর 12টায়। মোহনার সবশেষ খবর জানতে ভিজিট করুন www.mohana.tv। সংবাদ দেখতে পারেন ফেসবুক ও ইউটিউবে। এতক্ষণ সঙ্গে থাকায় ধন্যবাদ সবাইকে।